আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 10 বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এই মামলার রায় আগামীকাল বুধবার ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। গত বছরের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া সাজা স্থগিত করেন আদালত। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। একই সঙ্গে এই মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না এবং আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর এবং আবাসন সংকট নিরসন সহ 3 দফা দাবিতে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়টির সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনরত অনেক শিক্ষার্থী। প্রায় 35 ঘন্টা পর রোববার রাতে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের 3 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সচিবালয়ের রাস্তা ছেড়ে দিয়ে ক্যাম্পাসে চলে যায় শিক্ষার্থীরা। তবে তারা জানান, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এমন আশ্বাসের পর অনশন প্রত্যাহার করা হলেও ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। তামজিদ, এখন বিশ্ববিদ্যালয়ের অবস্থা কেমন দেখছেন? শিক্ষার্থীদের বক্তব্য কি? মিতা, কমপ্লিট শাটডাউন কর্মসূচি এখনও চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে আসলে তারা নিজেদেরকে নিয়োজিতই করেছেন, কারণ এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস চলছে না এবং তাদের যে নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল সেগুলোতেও অংশ নিচ্ছেন না শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের এই যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জেতে ঘড়িয়ায় দ্বিতীয় ক্যাম্পাসটি নির্মাণের জন্য যে কাজ চলছিল সেটি নিয়েও আসলে টালবাহানা এবং পায়তারা চলছিল, যে সেই কাজটি সম্পন্ন করার জন্য যেই প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলোতে বাধা সৃষ্টি করা হচ্ছিল এবং দীর্ঘদিনের দাবি তাদের এই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সময় মতো সম্পন্ন না হয় তারা কিন্তু এর আগেও আন্দোলন করেছিলেন এবং এখন যেটি বলছেন তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কাজ করতে চান এবং সেজন্যই তারা তাদের আন্দোলনে নেমেছেন এবং তাদেরকে যে আশ্বাসটি দেওয়া হয়েছে সেটি তারা আমলে নিয়েই তাদের অনশন কর্মসূচি থেকে তারা আপাতত সরে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা বলছেন যে তারা আশা করেন তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাসটি তাদের পূরণ হবে। কোনো কারণে যদি তাদেরকে দেয়া আশ্বাসের ব্যত্যয় হয়, অর্থাৎ তাদের যে দাবি সেই দাবি থেকে যদি তারা তাদের দাবি পূরণের যে আশ্বাস সেটি সম্পন্ন না হয় তাহলে তারা কিন্তু আবারও কঠোর কর্মসূচিতে যাবেন এবং তারা যেটি বলছেন যে তখন যদি প্রয়োজন হয় যত কঠোর কর্মসূচিই হোক সেই কর্মসূচি তারা করবেন। তবে আজকে কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিচরণ রয়েছে, যদিও আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস এবং পরীক্ষা এখন বন্ধ রয়েছে এবং
তারা এই কমপ্লিট শাটডাউন কর্মসূচিটি আগামীকাল পর্যন্তই চলমান রাখতে চান এবং তারা বলছেন যে আগামীকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের যে দায়িত্বশীলরা আছে তাদের সাথে বসবেন এবং সেটি সুরাহা করার জন্য যতটুকু সময় তারা যে সিদ্ধান্ত পাবেন সেই সিদ্ধান্ত যদি তাদের পক্ষে আসে তাহলে তারা তাদের এই কমপ্লিট শাটডাউন সহ অন্যান্য যত কর্মসূচি আসে সবই তুলে নেবেন। তো সর্বশেষ পরিস্থিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা অবস্থান করছেন এবং তাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। মিতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম সেখানকার সবশেষ খবর। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্ষমতার দাপটে 2 শতাধিক মানুষ নিয়োগ দেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এমন অবিশ্বাস্য আর বিরল ঘটনার তথ্য এসেছে এনটিভির কাছে। শেখ পরিবারের পরিচয়ের দাপটে নিয়ম নীতি তোয়াক্কা না করেই নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেন সাবেক মেয়র এবং তার আস্থাভাজন কর্মকর্তারা। দীর্ঘ অনুসন্ধানে দেখা যায় আর্থিক লেনদেনের ঘটনাও ঘটেছে নিয়োগ প্রক্রিয়ায়। 2 সিটির নিয়োগ পদোন্নতি নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। 2018 সালের পর শেখ ফজলে নূর তাপস মেয়রের আসনে বসে দক্ষিণ সিটিতে নিয়োগ দেন 8.5 শতাধিক কর্মকর্তা কর্মচারী। ক্ষমতা ছাড়ার আগে 2023 সালের সর্বশেষ নিয়োগে শেখ তাপস অতীতের অনিয়মের সব রেকর্ডকে হার মানিয়েছে। হিসাব সহকারী, অফিস সহকারী ও পরিচ্ছন্ন পরিদর্শক পদে নিয়োগ পাওয়া 184 জনের তথ্য এসেছে এনটিভির কাছে, যেখানে দেখা যায় জাল জালিয়াতির ভয়াবহ চিত্র। এসব নিয়োগের অনুমোদন করেননি তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ও পরীক্ষা কমিটির সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম। তার অনুমোদন ছাড়াই 2 শতাধিক কর্মীকে নিয়োগপত্র দিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তথ্য বলছে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়াদের বেশিরভাগ গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশালের। তাপসের সাবেক নির্বাচনী এলাকা ঢাকা 10 আসনের থেকে নিয়োগ পেয়েছেন সবচেয়ে বেশি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্র বলছে অবৈধ এ নিয়োগের সংখ্যাটি প্রায় 2 শতাধিক। ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এই পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এই কাজটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সাথে, যেখানে জড়িত ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা। অনুমোদন ছাড়া নিয়োগ শুধু নয়, 2 মাসের মাথায় পরীক্ষার্থীদের খাতাসহ অনেক তথ্য পুড়িয়ে ফেলা হয় শেখ তাপসের নির্দেশে। এ সকল অবৈধ কর্মচারীদের নিয়োগ দিয়ে তাদের বেতন ভাতা বাবদ দক্ষিণ সিটি কর্পোরেশন 12 মাসে খরচ করেছে প্রায় 4 কোটি টাকা। কেন এসব নিয়োগে স্বাক্ষর করেননি স্থানীয় সরকারের উপসচিব? মুঠোফোনে সে উত্তর দেন তিনি। যেখানে যেখানে ছিল প্রবলেম ছিল সেগুলো তো আমি তো স্বাক্ষর করিনি। যদি কোথাও আমার সাইন না থাকে তাহলে ধরে নিতে হবে যে এখানে আমি এগ্রি করি নাই অথবা আমি অনুপস্থিত ছিলাম। অবৈধ এসব নিয়োগের ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেননি দক্ষিণের তৎকালীন প্রশাসক নজরুল ইসলাম। তবে কর্পোরেশনের সচিব জানিয়েছেন এ নিয়ে পরবর্তী বোর্ড সভায় আলোচনা করে ব্যবস্থা নেবেন তারা। আমি মনে করি এটা নিয়োগ প্রক্রিয়াটা যথাযথ হয়নি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে এটা হয়তো আমরা সর্বোচ্চ ফোরামে তুলব। সর্বোচ্চ ফোরাম হচ্ছে সিটি কর্পোরেশনের একটা সভা হয়। এখন আপনারা জানেন আগে ছিল নির্বাচিত বডি, এখন আছে 25 সদস্য বিশিষ্ট সরকার একটা প্রজ্ঞাপন করে কমিটি করে দিয়েছেন। ওই ফোরামে তুলে একটা দিক নির্দেশনা চাওয়া হবে। 5 আগস্ট সরকার পতনের আগে গোপনে দেশ ছাড়েন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এখন তার অবস্থান নিশ্চিত করতে পারেননি কেউ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গুলশান অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। করলেই তো হবে না, আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি, আমরা কিভাবে আপনার এই মূল্য বৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর বৃদ্ধিটাকে দেখছি, সেটাকে আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে, আমাদের প্রস্তাব কি থাকতে পারে এই সমস্যাটা সমাধানে, সেই প্রস্তাব নিয়েও আমরা আসব। তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো। আশা করি আপনারা বিস্তারিত পাবেন। অবশ্যই 1 মিনিট, আমরা এই সময়টা আপনাদেরও একটা ভূমিকা আমরা আশা করি। সেই ভূমিকা হচ্ছে ইতিবাচক ভূমিকা, অর্থাৎ শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়,
আপনার এই জিনিসটা আমাদের সবসময় এখন সময়টা আপনার খুবই সেন্সিটিভ সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি। এখন এর থেকে এই গণতন্ত্রের উত্তরণের যে পথটা, এই পথটাকে আমরা কোনো মতেই যেন আপনার এটাকে খুব বেশি বাধাগ্রস্ত না করি, সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকছে। জি প্লিজ। প্রশ্নটা হচ্ছে নির্বাচন নিয়ে আপনারা আসলে আপনার বক্তব্য এসে আপনার জুলাই অগাস্টের মধ্যে নির্বাচন সম্ভব হচ্ছে, কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সরকারের পক্ষ থেকে প্লাস হচ্ছে যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী কিছু কিছু রাজনৈতিক দলও বলছে, এবং সংস্কার কমিশন যেটা হয়েছে ইসি তারাও বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রক্রিয়া, এবং তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনারা এটাকে এই ব্যাপারে আমরা খুব সুস্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি। এখানে আমার কেন আছে আপনারা পাবেন। আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি, এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায়। লোকাল গভর্নমেন্টও তো আমরা ভোট দিতে পারি না, লোকাল গভর্নমেন্ট ইজ নট দ্য, মানে ওইটা তো আপনার জাতির সমস্যার করে না, আপনার দেশ চালায় না, ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায়। দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়, তাই না? জি, এক সেকেন্ড বলেন, আপনি বলেন, তারপরে আমি ওনার প্রশ্ন আছে বোধ হয়। একটা সেকেন্ড, এই সম্পর্কে একটা যৌক্তিক বিষয়। লোকাল গভর্নমেন্ট তো বাংলাদেশের স্থানীয় পর্যায়ে এবং দুনিয়ার সব দেশেই 2টা স্তর, একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে লোকাল। তো আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায়? ইউনিয়ন পরিষদে। এখন দেখেন, এই সরকার তো আজকে 5 মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটা বাতিলও করে না। কাজে এখানে যে লোকাল গভর্নমেন্টের নির্বাচন করব, ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন, উপজেলা বলুন, সেটা তো আরো উপরে। কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট, সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে, তাহলে সেখানে নির্বাচন কিভাবে? আর নির্বাচনের জন্য কতগুলো ফর্মালিটিস আছে, তো যেমন ভোটার লিস্ট রেডি। এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। এতক্ষণ শুনছিলেন বিএনপি মহাসচিবের বক্তব্যের অংশবিশেষ। নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের 17তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি স্মরণ শোভাযাত্রা বের করা হয়। স্মরণ শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, গ্রাম থিয়েটার সহ নানা সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার স্মরণে ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। হিলিতে হিমেল হাওয়ায় মৌ মৌ গন্ধ আর মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষা ফুলের দিগন্ত জোড়া ফসলের মাঠ। হলুদ গালিচায় বিছানো অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। এ যেন হলুদ বরণে ব্যস্ত সবাই। কৃষকরা বলছেন, বাজারে সয়াবিন, সরিষা, পাম অয়েল সহ বিভিন্ন প্রকার তেলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তারা আমন ধান কাটাই মাড়াইয়ের পর 3 মাস জমি ফেলে না রেখে বাড়তি আয় করতে একই জমিতে সরিষা চাষ করছেন। প্রতি বিঘায় সরিষা উৎপাদন হয় 6 থেকে 7 মণ। এখানে সরিষা চাষের জন্য উপযোগী আবহাওয়া রয়েছে। ভালো ফলন পেলে তারা যেমন লাভবান হবেন, তেমনি দেশে তেলের চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারবেন বলেও আশা করেন তারা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।